ডারউইন টেস্টের দ্বিতীয় দিন শেষে আমি এরকম একটা আলোচনা করেছিলাম যেইখানে একজন দর্শক কমেন্টস করেছিলেন। আমি কমেন্টসটা আর খুঁজে পাচ্ছি না, কে কমেন্টসটা করেছেন সেটা জানাবেন, আমি আবার নামটা আপনার উল্লেখ করে দেব। এই কৃতিত্বটা অবশ্যই আপনার। কমেন্টস করেছিলেন যে না ভাই, প্রথম দিনটা গিয়েছিল আমাদের স্বপ্নের মতো, ওইটা ছিল স্বপ্নের দিন, আর দ্বিতীয় দিনটা হচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্ট হারানোর স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবার মতো দিন। আমার পছন্দ হয়েছে, ঘটনা তো আসলে তাই। এবং তৃতীয় দিন শেষে সেইটা আরো অনেক বেশি প্রযুক্ত। তৃতীয় দিনটা স্বপ্নের দিন না, কিন্তু সত্যি সত্যি অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্ট হারানোর স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবার মতো একটা দিন, যেইখানটাতে হয়তোবা লাস্ট পুশটাই কেবলমাত্র বাকি রয়েছে। বাংলাদেশকে ইতিহাস ডাকছে, বাংলাদেশের ক্রিকেট রূপকথার লাস্ট পৃষ্ঠাটা লেখাই কেবল বাকি। সেইটা কি? এই টেস্টের চতুর্থ দিনে। চাই কি খেলা যদি পঞ্চম দিনে করায়, সেখানে বাংলাদেশের ক্রিকেটাররা করতে পারবেন? তৃতীয় দিন শেষে আমাদের সেই স্বপ্নের জায়গাটা আরো একটু কি বড় হয়ে ওঠেনি, স্পেশালি স্টিভেন স্মিথের উইকেটটা পাওয়ার পর। প্রথম ইনিংসে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে 198 রানে অল আউট করে দিয়ে নিজেরা আমরা 426 রান করেছি, অর্থাৎ 228 রানের লিড নিয়েছি। তারপরে তৃতীয় দিনের খেলা অস্ট্রেলিয়া শেষ করেছে 4 উইকেটে 161 রানে। অস্ট্রেলিয়ার চেয়ে এখনো আমরা 67 রানে পিছিয়ে রয়েছি, এগিয়ে রয়েছি। ফলে অস্ট্রেলিয়া পিছিয়ে আছে। ফলে এই জায়গাটাতে যদি বাংলাদেশ তৃতীয় দিন শেষেও ম্যাচে খুবই স্ট্রং পজিশনে আমরা আছি, অস্ট্রেলিয়াকে টেস্ট হারানো বাংলাদেশের পক্ষে সম্ভব, অবশ্যই সম্ভব। এবং সেইটা এই তৃতীয় দিনে গিয়ে কিভাবে আরো একটু সম্ভাবনা আমরা বাড়িয়ে তুললাম, আরো এই অলৌকিকতার বাস্তবের মাটিতে নিয়ে আসার কাছাকাছি চলে আসলাম। কোনটা মোমেন্ট অফ দ্য ডে, ওইটা নিয়ে তো একটু আলোচনা এই ফার্স্ট ভিডিওটাতে করছি। আজকের দিনের দেখেন, আজকের দিনে আমাদের চাওয়াটা কি ছিল? 50টা রান। প্রথম চাওয়াটা ছিল যে 50টা রান আমাদের দরকার, তাহলে লিডটা 200+ হয়ে যাবে। আমরা 50 রান চেয়েছি, 75 রান আমরা পেয়েছি। হ্যাঁ, সেই জায়গাটাতে অস্ট্রেলিয়ার ফিল্ডিং এর বদান্যতা রয়েছে। স্টিভেন স্মিথ ক্যাচ ফেলেছেন, ট্রাভিস হেড ক্যাচ ফেলেছেন, আমরা ওই সুযোগগুলো কাজে লেগেছে। আমাদের মেহেদী হাসান মিরাজ টেলেন্ডারদের নিয়ে কি ভীষণ বীরত্বপূর্ণ ব্যাটিংটা তিনি করলেন। নিজে 65 রানের একটা ইনিংস খেলেছেন। হাসান মাহমুদ আগের দিনে 13 সঙ্গে 1 রান যোগ করে 14 রানে আউট হয়েছেন, কিন্তু কত 90+ বল তিনি খেলে ফেলেছেন। তাইজুল বলেন, তাসকিন বলেন, তারাও কন্ট্রিবিউট করেছেন। ফলে আমাদের ওই 50 রানের চাওয়াটা 75 রানের পাওয়ায় রূপান্তরিত হলো, এবং তাতে করে বাংলাদেশ প্রথম ইনিংসে আমরা 426 রান করেছি। অস্ট্রেলিয়ার চেয়ে আমরা প্রথম ইনিংসে 228 রানের লিড নিয়েছি, যেটা আমাদের প্রত্যাশাকেও আসলে ছাড়িয়ে গিয়েছে। এবং সেই রানটা আমরা করেছি কাদের বিপক্ষে? অস্ট্রেলিয়ার কোন বোলিং লাইন আপের বিপক্ষে? যেই বোলিং লাইন আপে রয়েছেন তাদের সেই বিখ্যাত পেস ট্রায়ো মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউড, সঙ্গে নাথান লায়নের মতো একজন স্পিনার, যেই চারজন টেস্ট ক্রিকেটে 1600+ উইকেট তাদের রয়েছে। নাথান লায়নের 550 উইকেটের বেশি রয়েছে, মিচেল স্টার্কের প্রায় 450 উইকেট, প্যাট কামিন্সের 300+, এবং জশ হ্যাজেলউডেরও আজকে 300 উইকেট হয়ে গেল। আজকে 4টা উইকেটে তিনি নিয়েছেন, মিরাজের উইকেটটা নিয়ে ইনফ্যাক্ট আরো ওই 300 উইকেটের ক্লাবে ঢুকে গেলেন তিনি। টেস্ট ক্রিকেট ইতিহাসে কখনোই কোনো বোলিং লাইন আপে একই টেস্টে একই সঙ্গে এরকম ছিলেন না যে 4জন বোলারের 300+ টেস্ট উইকেট। এবং সেই বোলিং লাইন আপের বিপক্ষে খেলে বাংলাদেশ আমরা 426 রান করেছি, 228 রানের ফার্স্ট ইনিংস লিড নিয়েছি। বাংলাদেশের ব্যাটসম্যানদের আসলে অবশ্যই অবশ্যই এই জায়গাটাতে টুপি খোলা অভিনন্দন জানাতেই হয়। এখন ফার্স্ট পার্টটা ডের আমরা করেছি, এবং সেই জায়গাটাতে মিরাজ এবং অন্যান্য টেইলেন্ডাররা কাজ করেছেন। আমার ফার্স্ট সেশনটা কাটিয়ে দিতে পেরেছি। এই টেস্ট মানে সময় কাটানোটাও গুরুত্বপূর্ণ, কারণ আমি ধরুন কালকেই বলছিলাম যে তৃতীয় দিনে ব্যাটিং এর জন্য উইকেট প্রবাবলি সবচেয়ে ভালো থাকবে। সো সেই জায়গাটাতে সময় কাটানোটাও আসলে গুরুত্বপূর্ণ ছিল, এবং সেই জায়গাটাতে যখন আমরা সেকেন্ড সেশনের শুরুতে অল আউট হয়ে যাই, অস্ট্রেলিয়াকে ব্যাটিং এ নামালাম, তখনও আমাদের জন্য সেই ব্রেক থ্রু ডিসিপ্লিন বোলিং সেটা প্রয়োজন ছিল, আর সেইটা আমরা কি দুর্দান্ত ভাবেই না করেছি। শুরুটা করেছেন হাসান মাহমুদ, প্রথম ইনিংসে যেখানে শেষ করেছিলেন, কিংবা তার ব্যাটিংয়েও তিনি যা করেছেন সেইটাই তিনি কন্টিনিউ করছেন। এবং এইখানটাতে অস্ট্রেলিয়ার 2 ওপেনার জ্যাক ওয়েদারেল্ড ও ট্রাভিস হেড দুইজনকেই তিনি আউট করেছেন। দুইজনই প্লেড অন হয়েছেন, দুইজনেরই ব্যাটের কানায় লেগে স্ট্যাম্পে বল তারা টেনে এনে আউট হয়েছেন।
এই দুই ওপেনারকে প্রথম ইনিংসেও হাসান মাহমুদ আউট করেছেন। বাংলাদেশের কোনো বোলার এক টেস্টের দুই ইনিংসে এই প্রতিপক্ষের দুই ওপেনারকে আউট করেছেন এমন ঘটনা দ্বিতীয়বার ঘটলো। জিম্বাবুয়ের বিপক্ষে পেসার রবিউল ইসলাম শিবলু এটা ঘটিয়েছিলেন 2013-তে, এবং তারপরে হাসান মাহমুদের এই কীর্তি। শুরুতেই আমরা অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে যখন আউট করে দিলাম বাংলাদেশ আপার হ্যান্ডে, মার্নাস লাবুশেন তখন ফর্মে ফিরে আসার একটা ইঙ্গিত দেওয়ার ইনিংস খেলছিলেন, যেইখানটাতে তাকে বেশ কমফোর্টেবল লাগছিল, এবং ওই জায়গাটাতে দুর্দান্ত একটা ডেলিভারিতে টিজে তাইজুল ইসলাম তাকে বোল্ড করে দিলেন। স্লোয়ার বল করতে করতে, মানে তার ওই বল করতে করতে হঠাৎ একটা কুইকার যে তিনি করলেন লেগ স্ট্যাম্পের উপরে, সেইটাতেই বিভ্রান্ত হয়ে গিয়েছেন মার্নাস লাবুশেন। তিনি হচ্ছে গিয়ে লেগ সাইডে খেলতে চেয়েছেন, বল ব্যাটে পাননি, বোল্ড হয়ে গিয়েছেন তিনি। তারপরও বাংলাদেশের গলার কাটা হয়েছিলেন স্টিভেন স্মিথ। স্টিভেন স্মিথ যে গলার কাটা, সেইটা সব দলের জন্যই প্রযোজ্য, সকল প্রতিপক্ষের জন্যই প্রযোজ্য। আর বাংলাদেশ এইখানে প্রথম ইনিংসেও যে অস্ট্রেলিয়া 198 করেছিল, সেইখানেও স্মিথের 71 রান ছিল। সেইখানটা তো আমরা তার যে ক্যাচ ফেলেছিলাম শুরুতে, সেইটার একটা দায় ছিল। এবং এই দিনও স্মিথের হচ্ছে গিয়ে নাটকীয়তার কম হয় নাই। একবার তো হচ্ছে গিয়ে ওই যে শুরুতেই তিনি তার বিপক্ষে বাংলাদেশ ইবাদতের বলে কট বিহাইন্ডার আপিল করেছে, আম্পায়ার কুমার ধর্মসেনা আঙ্গুল তোলার আগেই তিনি হচ্ছে গিয়ে ডিআরএস নিয়ে নিয়েছেন, রিভিউ নিয়ে নিয়েছেন, এবং ওইবার তিনি বেঁচে গিয়েছেন যথার্থই। যাই হোক, এই স্টিভেন স্মিথ হচ্ছে গিয়ে বাংলাদেশের গলার কাটা হয়েছিলেন। তিনি মার্নাস লাবুশেনের সঙ্গে পার্টনারশিপটা করলেন, এরপরে ক্যামেরুন গ্রিনের সঙ্গে পার্টনারশিপ, আর সেই গলার কাটাটা সরিয়ে দিলেন মেহেদী হাসান মিরাজ। আজকের দিনের হিরো মিরাজ, মানে ওই দিনের শুরুতে সকালে ওই ফার্স্ট সেশন কাটিয়ে দেয়া, এই এত 75টা রান যোগ করা, নিজে 50 করা, তারপরে বোলিংয়ে এসে এই যে স্টিভেন স্মিথের মহামূল্যবান উইকেটটা, যেই উইকেটটা বাংলাদেশকে ম্যাচে প্রবলভাবে এখনো আধিপত্যটা ধরে রেখেছে। মিরাজের একটু পেছন থেকে করা বলটা অফ স্ট্যাম্পের বাইরে, যেটা একটু লেগ সাইডে খেলতে চেয়েছিলেন স্টিভেন স্মিথ, কিন্তু সেইটাকে ব্যাটে ঠিক মতো পাননি। মিরাজের ডান দিক দিয়ে বল চলে যাচ্ছিল, এবং মিরাজ এইটা মিস করেন কিভাবে, বাংলাদেশ এই সুযোগ মিস করে কিভাবে, গোলকিপারের মতো ঝাঁপিয়ে পড়ে তিনি বলটাকে, আসলে ফুটবলের গোলকিপারের মতো বলটাকে তিনি তালুবন্দি করলেন। স্টিভেন স্মিথ কট অ্যান্ড বোল্ড হয়ে আউট হয়ে গেলেন 44 রান করে, এবং তার হতাশাটা আসলে তখন বোঝাই যাচ্ছিল। 49 রানের পার্টনারশিপটা সেই জায়গাটাতে ব্রেক হয়েছিল। দেখেন, এরপরেও কিন্তু অস্ট্রেলিয়া একটা পার্টনারশিপ করেছে। ক্যামেরুন গ্রিন এবং অ্যালেক্স ক্যারির জুটিটাও কত 39 রান করে ফেলেছেন। ক্যামেরুন গ্রিন 40-এ ঘরে চলে গেছেন 43 রানে, অ্যালেক্স ক্যারিও 19 রান করে ফেলেছেন। ফলে বাংলাদেশের জন্য যে জব ডান, সব কাজ শেষ হয়ে গেছে, আমরা জিতে গেছি, এখনই আমরা আগাম উল্লাস করে দেবো, সেরকম কোনো অবস্থা নেই। এই জায়গাটাতে আবার ক্যামেরুন গ্রিনের একটা ভীষণ সৌভাগ্য এবং বাংলাদেশের জন্য ভীষণ দুর্ভাগ্যের একটা বিষয় রয়েছে, কেননা 12 রানের সময় তো তিনি আউট হতে পারতেন। মানে তাসকিন আহমেদের বলটা তার ব্যাটের ইনসাইড এজ হয়ে বাউন্ডারি হয়ে গেছে বটে, কিন্তু ধারাভাষ্যে তখনই বলা হচ্ছিল যে এটা কি আসলে স্ট্যাম্পে লেগেছে কিনা, এবং সত্যি সত্যি দেখা গেল ইনসাইডে যে সেটাই স্ট্যাম্পে লেগেছিল, তবে তা বেলস ফেলে দেওয়ার মতো যথেষ্ট হয়নি। ফলে বাংলাদেশের ওইটা একটা ভীষণ দুর্ভাগ্য। ক্যামেরুন ওই সৌভাগ্যের চড়েই আসলে এগিয়ে চলেছেন, এবং বাংলাদেশকে এই গ্রিন, ক্যারি, তারপরে ওয়েবস্টারও রয়েছে, এই উইকেট তিনটে স্পেশালি আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। কেননা 67 রান আমরা এখনো এগিয়ে আছি বটে, তবে অস্ট্রেলিয়া যদি তারা বাংলাদেশকে ফোর্থ ইনিংসে আবার ধরেন 150-200 রানের লিডটা দিয়ে দেয়, মানে নিয়ে বাংলাদেশকে ওই টার্গেটটা দিয়ে দেয়, সেটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। ফলে আমরা টেস্টের প্রথম 3 দিন যেইভাবে এগিয়েছি, যেইভাবে আমরা সত্যি সত্যি একটা ইতিহাস তৈরির পথে, সত্যি সত্যি একটা রূপকথা রচনার পথে আমরা এগোচ্ছি, সত্যি সত্যি আমাদের যে স্বপ্নের 2-3টা দিন গেল, এবং এখন সেই স্বপ্নের দিন পেরিয়ে স্বপ্ন পূরণের দিনের কাছাকাছি চলে এসেছি আমরা। ইতিহাস আমাদের ডাকছে, রূপকথার গল্পের শেষ পৃষ্ঠাটাই কেবলমাত্র লেখা বাকি। ওই জায়গাটাতে কোনো রকম কোনো সুযোগ হাতছাড়া করার সুযোগই আসলে বাংলাদেশের নেই। তাহলে এই তৃতীয় দিনের এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে থেকে মোমেন্ট অফ দ্য ডে কোনটাকে বলবো? দেখুন, আমি কোনোভাবেই চাই না ক্যামেরুন গ্রিনের, আমরা কেউই চাই না ক্যামেরুন গ্রিনের ওই যে তার বেঁচে যাওয়াটা, সেইটা না পুরো এই টেস্টেরই টার্নিং পয়েন্ট হয়ে যায়। গ্রিন যদি ওরকম একটা ইনিংস খেলেন, বাংলাদেশ যদি ওরকম কোনটা হয়ে যায়, ওইটা আমরা কোনোভাবেই চাই না। এবং আজকের দিনের কনটেক্সটও আসলে সেইটাকে আমি মোমেন্ট অফ দ্য ডেতে রাখছি না। মোমেন্ট অফ দ্য ডে আসলে স্টিভেন স্মিথের উইকেটটা। ভাই, এই ভদ্রলোক যদি টিকে থাকতেন, তাহলে কিন্তু বাংলাদেশের এই প্রথম ইনিংসে 228 রানের লিড সত্ত্বেও, তাদের ওই 3টা উইকেট তুলে নেওয়া সত্ত্বেও, স্মিথ এবং ক্যামেরুন গ্রিনের পার্টনারশিপটা যদি এখনো কন্টিনিউ করতো থার্ড ডে শেষে, তাহলে বাংলাদেশ এখনো আমরা যতটুকু একটা আশাবাদী জায়গায় রয়েছি, আমাদের ওই আশাটা অত বেশি নাও হতে পারতো। ফলে মেহেদী হাসান মিরাজ যে কট অ্যান্ড বোল্ড করে স্টিভেন স্মিথকে আউট করে দিলেন তৃতীয় দিনের মোমেন্ট অফ দ্য ডে, সেটাই